আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শিক্ষার্থী, আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে আসছিলেন যে স্যার, আমরা সমাজবিজ্ঞান নিয়ে একটু চিন্তিত। সেই জন্য আমি আপনাদের জন্য সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ ক খর জন্য এবং এমসিকিউর জন্য একটি আপনার সুন্দর একটি পার্ট আমি আপনাদের জন্য তৈরি করেছি। আমি বিশ্বাস করি আপনারা এই পার্টটি যদি ভালোভাবে পড়েন, আপনাদের অবশ্যই প্রশ্নগুলো কমন পড়বে। একটা বিষয় মনে রাখবেন, আমি আপনাদের সিলেবাস ধরে তারপরে আমি আপনাদের কাজটা করেছি। সেই জন্য শিক্ষার্থী কোনো টেনশন করা নেই, কারণ আমি আপনাদের বই থেকে বিষয়গুলো সুন্দরভাবে লিখেছি। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী, এখানে আমি লিখেছি সমাজবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড হলো 1859। আপনারা অবশ্যই বিষয় কোডটি মিলিয়ে নেবেন। আর সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত 1839 সালে তিনি প্রথম এই শব্দটাকে সোশ্যাল ফিজিক্স শব্দ আকারে ব্যবহার করেন। পরবর্তীতে এই ফিজিক্সকে পরবর্তীতে সোসিওলজিতে নামকরণ করেন। সেই জন্য অগাস্ট কোত যেই নামটি দিয়েছিল প্রথমে সেটা দিয়েছিল সোশ্যাল ফিজিক্স, তারপর সোশ্যাল ফিজিক্স থেকে সোসিওলজি। তাহলে সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? সোসিওলজি, যা এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগোস থেকে। কি বলছি বুঝতে পারছেন? সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সোসিওলজি, যা এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস অর্থ হলো সমাজ, এবং হলো গ্রিক শব্দ লগোস শব্দের অর্থ হলো জ্ঞান থেকে। সমাজবিজ্ঞান হলো প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞান। এটি কার মতে? ডুর খেম। অবশ্যই আপনার বিষয়গুলো ভালোভাবে পড়ে তারপর আপনার পরীক্ষার হলে যাবেন। আর সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান। আর জনসংখ্যা তথ্য সম্পর্কে সমাজবিজ্ঞানের কোন শাখায় বেশি আলোচনা ও বিশ্লেষণ করা হয়? সেটা হলো সামাজিক জনবিজ্ঞান। তারপর শিক্ষার্থী, আরেকটা বিষয় আমি আপনাদের সামনে যদি তুলে ধরার চেষ্টা করি, অবশ্যই আপনারা বিষয়গুলো বুঝবেন। যে এখানে আমাদের পরে দেওয়া আছে যে সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় সমাজ। মানুষের আচার আচরণ, রীতিনীতি, জীবন প্রণালী জানা যায় কিসের মাধ্যমে? সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। তারপর শিক্ষার্থী, আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। আমরা যে পানি পান করি, সেই পানির মধ্যে স্পা একটা পানির কোম্পানির নাম আছে। বলতে পারেন স্যার, এটা এখানে লিখেছেন কেন? আমি লিখেছি, বিষয়টি হলো এখানে 4টা অক্ষর দিয়ে 4 জনের নাম বুঝিয়েছি। স্পা, সক্রেটিস, এসে সক্রেটিস, পিতে হলো প্লেটো, এতে এরিস্টটল, এতে হলো আলেকজান্ডার। শিক্ষার্থী, এখন এই ক্রমটা লেখার উদ্দেশ্য, আপনারা অনেকে মনে রাখতে পারেন না যে কে সক্রেটিসের ছাত্রকে বা প্লেটোর শিক্ষককে, এরিস্টটলের ছাত্রকে। এই বিষয়টি আপনাদের অনেকের অসুবিধা হয়। সেই জন্য যাদের অসুবিধা হয়, আপনাদের এই সমস্যাটি যেন না হয়, সেই জন্য শিক্ষার্থী আমি গুরুত্বপূর্ণ একটা আপনার সূত্রের মাধ্যমে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন আপনারা সুন্দরভাবে কাজটি করতে পারেন। তাহলে এখানে বিষয়টি বললাম যে স্পা, এসে বলছি সক্রেটিস, এতে হলো প্লেটো, এতে এরিস্টটল, আর এতে হলো আলেকজান্ডার। মনে রাখবেন, সক্রেটিসের ছাত্র হলো প্লেটো, প্লেটোর ছাত্র হলো এরিস্টটল, এরিস্টটলের ছাত্র হলো আলেকজান্ডার। অথবা যদি বলে আলেকজান্ডারের শিক্ষককে এরিস্টটল, এরিস্টটলের গুরুকে প্লেটো, প্লেটোর গুরুকে সক্রেটিস। তাহলে শিক্ষার্থী, বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর রিপাবলিক গ্রন্থটি কার? এটা হল প্লেটোর। আর প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? একাডেমি। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি। তবে আমি আপনাকে বলেছি প্লেটো সক্রেটিসের মানে প্লেটোর ছাত্র ছিল কে? এরিস্টটল। তাহলে এই একাডেমিতে পড়াশোনা করেছে কে? এরিস্টটল। তাহলে প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি। তারপরে দি পলিটিক্স গ্রন্থটি কার? এরিস্টটল। একটা বিষয় মনে রাখবেন, প্লেটোতে যেহেতু পি আছে, তার মানে পলিটিক্সে মানে এই দুইটা একসাথে মিলবে না। আপনাকে আমি কি বলছি আরেকবার একটু বোঝার চেষ্টা করেন। প্লেটোতে কি বলেছি? পি আছে, আর পলিটিক্সে হলো পি আছে, এই দুইটা একসাথে মিলবে না। তাহলে প্লেটোর গ্রন্থ হলো রিপাবলিক, আর এরিস্টটলের গ্রন্থ হলো পলিটিক্স। এই দুইটা একসাথে মিলবে না। এটা দিয়ে আপনারা যে কোনোভাবে মনে রাখার চেষ্টা করবেন। আর এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো লাইসিয়াম। তারা যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল সেগুলো নাম এগুলো। তারপর শিক্ষার্থী, ইবনে খালাদুন এর গ্রন্থ কি? কিতাব উল ইবর। এই গ্রন্থটিকে আবার 2টি খণ্ডে ভাগ করা হয়েছে, সেই নামগুলো এখানে আছে, আল মোকাদ্দিমা এবং আল উর উমরান আল উমরান। তারপরে
আসা বিয়াহ দ্বারা কি বোঝানো হয়েছে? সামাজিক সংহতি। সামাজিক সংহতি। বিকুর মতে সমাজ বিবর্তনের দ্বারা কয়টা? তিনটা। আর এনিমিজম অর্থ কি? সর্বপ্রাণবাদ। আর মনোথিজম অর্থ হলো একেশ্বরবাদ। একটা বলি যে মনোথিস্ট মানে এক ঈশ্বরে বিশ্বাসী, আর প্যানথিস্ট মানে হলো আল্লাহর প্রতি সব কিছুতে যে বিশ্বাস করে। যাই হোক, সমাজ একটি নির্দিষ্ট নিয়মে বিবর্তিত হয়। এটি কার উক্তি? বিকু। আর নৃবিজ্ঞান হলো মানুষের সম্পর্কিত বিজ্ঞান। নৃবিজ্ঞানটা কি বলছি? মানুষ সম্পর্কিত বিজ্ঞান। নি মানে মানুষ, মানে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান হলো অ্যানথ্রোপোলজি। তবে শিক্ষার্থী, আমি আপনাদের কাছে একটি আমার চাওয়া, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমি আপনাদের জন্য কষ্ট করে কাজটি করে দিচ্ছি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর পুরো কাজটি আপনারা অবশ্যই ভালোভাবে আপনারা দেখার চেষ্টা করবেন। আর নৃবিজ্ঞান প্রধানত দৈহিক নৃবিজ্ঞান ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান এই দুই শাখায় বিভক্ত। মানে নৃবিজ্ঞানকে প্রধানত দৈহিক নৃবিজ্ঞান ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান এই দুইটা শাখায় বিভক্ত। সমাজবিজ্ঞানে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান উভয়ই সামাজিক বিজ্ঞান এবং ঊনবিংশ শতাব্দীতে এদের বিকাশ লাভ করে। ঊনবিংশ শতাব্দীতে, পরীক্ষা আসবে কোন শতাব্দীতে এই দুটির বিকাশ লাভ করে। তারপর নৃবিজ্ঞান মানুষের সামগ্রিক অধ্যয়ন বিষয়কে, সামগ্রিক একটি অধ্যয়ন বিষয়ক একটি বিজ্ঞান। সামগ্রিক এক অধ্যয়ন বিষয়ক একটি বিজ্ঞান। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান উভয়ের মূল লক্ষ্য হল মানব সংস্কৃতির অনুশীলন। মানব সংস্কৃতির অনুশীলন। তারপরে অর্থশাস্ত্র গ্রন্থটি কার? কৈটিল্যের। কৈটিল্য ছিল প্রাচীন মৌর্য সাম্রাজ্যের একজন রাজা ছিল। আর রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কি? রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যয় হলো রাষ্ট্র। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানে দুইটি কি পৃথক শাখা? সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দুইটি কি পৃথক শাখা? সমাজবিজ্ঞানের মূল সূত্রগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এটি কার উক্তি? এটি কার উক্তি? উক্তিটি হলো গিডিংস। অর্থনীতির আলোচ্য বিষয় কি? মানুষের অর্থনৈতিক আচরণ। অর্থনৈতিক আলোচনা কখন অর্থহীন হয়ে পড়ে? যখন সামাজিক সংগঠন পর্যালোচনা করা না হয়। আর ইতিহাস চর্চার তিনটি প্রধান বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়: ঘটনার যথাযথ বর্ণনা, বর্ণিত ঘটনার পটভূমি, ঘটনার কারণ ও ফলাফল নির্ণয়। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজস্থ মানুষ। মনোবিজ্ঞান হচ্ছে মানুষের আচরণের বিজ্ঞান। সমাজ কল্যাণ কী ধরনের জ্ঞান দান করে? বাস্তব ক্ষেত্রে প্রায়োগিক জ্ঞান দান করে। সমাজ কল্যাণের প্রধান উদ্দেশ্য কি? সমাজ কল্যাণের প্রধান উদ্দেশ্য হলো সমাজের মানুষের কল্যাণ করা। সমাজের মানুষের কল্যাণ করা। সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজের গঠন প্রক্রিয়া হলো, এই যে একটি চার্ট আমি আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছকাকার একটা প্রবাহ দেখিয়েছি। এটা পরীক্ষা আসবে। নিচের কোনটি সঠিক? আপনি মনে রাখবেন নির্ভরশীলতা, মিথস্ক্রিয়তা, সামাজিক সম্পর্ক, সমাজ। এই ফ্লোটা মানে এই প্রবাহটা যেটার মধ্যে থাকবে সেটা সঠিক। সেজন্য আপনি ফ্লোটা অবশ্যই মুখস্থ করবেন। আর সমাজ সৃষ্টি হয় মানুষের নিজের জীবনের প্রয়োজনের তাগিদে। সমাজ সৃষ্টি হয়েছে কেন? মানুষের নিজের জীবনের প্রয়োজনের তাগিদে। সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট অঞ্চলে বা স্থানে জনগোষ্ঠী যারা সকলে একই সামাজিক রীতিনীতি মেনে চলে। কার মতে? কিংসলে ডেভিস। তবে শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই পাঠগুলো ভালো করে বারবার দেখবেন। আর আপনারা আয়ত্তে আনার চেষ্টা করেন। দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে। টেনশনের কোনো কারণ না যে কী আসবে, কীরকম আসবে। অবশ্যই আপনার প্রশ্ন কমন পড়বে। তারপরে শিক্ষার্থী, আমরা বলছি ম্যাকাইবারো পেজের মতে সম্প্রদায়ের ভিত্তি হলো দুইটি: বসবাসের অঞ্চল আর সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের দুইটি ধরন: গ্রামীণ সম্প্রদায়, শহরের সম্প্রদায়। কোন সম্প্রদায়ের মানুষ তুলনামূলকভাবে বেশি প্রগতিশীল? এটা হলো শহর সম্প্রদায়। সোশ্যাল অর্গানাইজেশন নামক গ্রন্থে দলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা মুখ্য দল আর একটা গৌণ দল। মুখ্য দলের উদাহরণ পরিবার,
এটা কুলি। কুলি কি দিয়েছি জানেন? কুলি সর্বপ্রথম এই মন্তব্যটা করছে যে মুখ্য দলের প্রধান উদাহরণ হলো পরিবার, আর গৌণ দলের উদাহরণ হচ্ছে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন মানে বণিক সংগঠন, তারপরে শিক্ষক সমিতি ও ছাত্র সংগঠন। মুখ্য দলের সদস্যদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ পার্থক্য, আর মুখ্য দলের সদস্যের মধ্যে আমরা মনোভাব প্রবল। আর সোসাইটি গ্রন্থটি কার? ম্যাকাইবার ও পেজের যৌথ গ্রন্থ। পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে কি? বিবাহ। সম্পদ অর্থনৈতিক প্রতিষ্ঠানের উদাহরণ। সম্পদ হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠানের মূল আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু সম্পদ। আর সংসদ, ভোট, নির্বাচন প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠানের উদাহরণ। সাহিত্য সংঘ, সঙ্গীত পর্ষদ, নাট্যসংঘ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদাহরণ। আর সংঘের কী ধরনের ভিত্তি থাকা উচিত? নীতিগত। আর কিভাবে সংঘের সদস্য হওয়া যায়? আপন ইচ্ছায়। শিক্ষামূলক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কী কী? ব্যক্তির ব্যক্তিত্ব ও চরিত্র গঠন। শিক্ষামূলক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কী কী? ব্যক্তির ব্যক্তিত্ব ও চরিত্র গঠন। সংস্কৃতির উপাদান দুই ধরনের, একটা হলো ম্যাটেরিয়াল কালচার আর হলো নন ম্যাটেরিয়াল কালচার, অর্থাৎ বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। দেখেন, বস্তুগত সংস্কৃতির উদাহরণ আমি দিয়েছি, বলতে পারেন স্যার এগুলো পরীক্ষা, হ্যাঁ এগুলো আসবে। আপনার ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ, গাড়ি, আসবাবপত্র। আর অবস্তুগত সংস্কৃতি হলো মানুষের ভাবনা, কল্পনা, ধ্যান ধারণা, ধর্ম ও নীতিবোধ। আর সাধারণ অর্থে সভ্যতা হলো কি? উন্নত জীবনধারা। সাধারণ অর্থে সভ্যতা হলো উন্নত জীবনধারা। মানব সমাজের সংস্কৃতির গুরুত্ব দুইটি দিক থেকে পর্যালোচনা করা হয়। কেন পর্যালোচনা? মনে রাখবেন, ব্যক্তির জীবনে আর গোষ্ঠীর জীবনে। তারপর শিক্ষার্থী, সমাজ কাঠামো হলো প্রধান দল ও প্রতিষ্ঠানের সমন্বয়। এটা কার উক্তি? জিন্সবার্গ। কার্ল মার্কস সমাজ কাঠামোর কোন ধারণা দেন? মৌল ও উপরিকাঠামো। সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হলো সমাজ কাঠামো। প্রথার ইংরেজি প্রতিশব্দ কাস্টম। আবার যখন কাস্টমস বলবে কেউ, মনে রাখবেন এটা হলো প্রথা, আর কাস্টমস হলো শুল্ক। আমদানি রপ্তানির জন্য যে শুল্ক দিতে হয়, এস থাকলে সেটা শুল্ক। আর জিন্সবার্গ এর মতে প্রথার বৈশিষ্ট্য তিনটি: আচরণের ধারাবাহিকতা, সামাজিক প্রকৃতি, আদর্শগত মূল্যমান। লোকাচার এর ইংরেজি প্রতিশব্দ ফোক ওয়েস। আর প্রথা হলো মানুষের আচরণবিধি কার মতে? ম্যাকাইবার ও পেজের মতে। লোকরীতি হলো ব্যবহার নিয়ন্ত্রক। লোকরীতি হলো ব্যবহার নিয়ন্ত্রক, অর্থাৎ ব্যক্তির ব্যবহারকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিষয়টির প্রবর্তন করা হয়েছে। ফাউন্ডেশনস অফ সোসিওলজি 1956 গ্রন্থটি কার? ল্যান্ডবার্গ। ডিকশনারি অফ সোসিওলজি গ্রন্থটি কার? ডব্লিউ.পি. স্কট। দুই ধরনের বহু স্বামী প্রথা লক্ষ্য করা যায়। বহু স্বামী প্রথা দুই ধরনের, একটা হলো ভ্রাতৃত্বমূলক আর অভ্রাতৃত্বমূলক। হলো মানে সহোদর ভাইরা যখন একজন স্ত্রী গ্রহণ করে, আর যখন হলো একাধিক ব্যক্তি যখন একজন স্ত্রী গ্রহণ করে, সেটা সহোদর ভাই ছাড়া। আর রেড ইন্ডিয়ানদের মধ্যে একাধিক শালিকা বিবাহ দেখা যায়। এখানে বিষয়টা হলো রেড ইন্ডিয়ানের মধ্যে একাধিক শালিকা বলতে একসাথে যদি একাধিক শালিকাকে বিয়ে করে সেটাকে কি বলে? রেড ইন্ডিয়ান। আবার অনেকে আছে যে মারা যাওয়ার পরে যে বিয়েটা করে শালিকাকে, সেটা হলো আপনার সেটাও একটা বিবাহ, কিন্তু সেটাকে শালিকা বিবাহ বলে, কিন্তু এটা হলো রেড বলা হয়, কিন্তু এটা হলো একাধিক শালিকাকে একসাথে বিয়ে করা হয়। আর এখানে দুইটা বিষয় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্যারালাল কাজিন আর হলো ক্রস কাজিন, এই দুইটা বিষয় মনে রাখবে। একই লিঙ্গের ভাইয়ের সন্তানেরা বা বোনের সন্তানেরা যখন পরস্পর সম্পর্কে আবদ্ধ হয়, তখন সেটাকে বলে প্যারালাল কাজিন। কি বলছি বুঝতে পারছেন? একই লিঙ্গের হয়তো ভাইয়ের সন্তানেরা
অথবা বোনের সন্তানেরা যদি পরস্পর মানে সম্পর্কে আবদ্ধ হয় সেটাকে প্যারালাল কাজিন বলে। এই বিষয়টা আমি উদাহরণ দিই দুইটা। ধরেন চাচাতো ভাই বোন বা বা খালাতো ভাই বোন। চাচাতো ভাই বোন কীভাবে একই লিঙ্গের? কারণ হলো দেশে দুইজন তাদের চাচা এবং বাবা দুইজন তারা হলো একই লিঙ্গের এবং হলো তারা দুইজন ভাই, দুইজন মানে মানে আপন মানে নিজস্ব মানে একই লিঙ্গের বলতে বোঝাচ্ছে মানে দুই ভাই অথবা দুই বোন। তাহলে এখানে দুই বোনের সন্তানেরা যদি খালাতো ভাই বোন তাহলে সেই ধরনের সম্পর্কে বলে প্যারালাল কাজিন। আর বিপরীত লিঙ্গের বোঝাচ্ছে এখানে ভাই ও বোনের সন্তানেরা। ধরেন এখানে হলো ফুফাতো ভাই বোন বা মামাতো ভাই বোন। ফুফাতো ভাই বোন কীভাবে? যে বাবার হলো বোনের সন্তানেরা ফুফাতো ভাই বোন, আর তাহলে সেই বিষয়টাকে বলা হবে যে হলো ক্রস কাজিন। আর হচ্ছে বিপরীত লিঙ্গের আর হচ্ছে অথবা মায়ের ভাইয়ের সন্তানেরা, সেটা সেটা হলো মামাতো ভাই বোন। তাহলে এই ধরনের হলো ক্রস কাজিন। আর উঁচু বর্ণের হিন্দু পাত্রের সঙ্গে নিচু বর্ণের হিন্দু পাত্রীর যদি বিবাহ হয় সেটাকে বলে অনুলোম বিবাহ। আবার নিচু হিন্দু পাত্রের সাথে যদি উঁচু বর্ণের হিন্দু পাত্রীর বিবাহ হয়, একবার পাত্র হলো উঁচু বর্ণের, পাত্রী নিচু বর্ণের, তাহলে অনুলোম। আর যখন পাত্র যখন নিচু বর্ণের, পাত্রী উঁচু বর্ণের, প্রতিলোম বিবাহ বলে। পরিবার হলো একটি মৌলিক সামাজিক প্রতিষ্ঠান। আর পরিবারের ইংরেজি প্রতিশব্দ যা এসেছে ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া থেকে। কারা পরিবারের সদস্য? কারা কারা পরিবারের সদস্য বিষয়টা বুঝে নেবেন। স্বামী স্ত্রী, মাতা পিতা, ছেলে মেয়ে, ভাই বোন এরা হলো পরিবারের সদস্য। তারপরে মাদার রাইট এই গ্রন্থটি কার? বেকোফেন 1861 সালে। পিতৃতান্ত্রিক পরিবারে হচ্ছে মানব সমাজের আদি পরিবার। এটি কার মতে? হেনরি মেইন। আর কোন গ্রন্থে কথাটি বলেছে আমি একসাথে দেওয়ার চেষ্টা করেছি। এনসিয়েন্ট ল মানে প্রাচীন আইন 1861। তারপরে এনসিয়েন্ট সোসাইটি, দেখবেন এখানে বিষয়টা হলো মাদার রাইট বেকোফেন 1861। আর এখানে দুইটা বই 1861, একটা শুধু 1877। তাহলে এনসিয়েন্ট সোসাইটি প্রাচীন সমাজ, এটির জনক হলো হেনরি মরগান। আর হিস্টোরি অফ হিউম্যান ম্যারিজ গ্রন্থটি কার? ওয়েস্টার মার্ক। আর কর্তৃত্বের দিক থেকে পরিবার কয় ধরনের? দুই ধরনের, একটা হলো পিতৃতান্ত্রিক পরিবার এবং একটা হলো মাতৃতান্ত্রিক পরিবার। আর বাসস্থানের ভিত্তিতে হলো দুই ধরনের, সেটা তিন ধরনের, হলো পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস, নব্যবাস। এই বিষয়গুলো কীরকম? যখন বিবাহের পরে যদি স্বামী স্ত্রী যদি পিতার মানে স্বামীর বাপের বাড়িতে যদি বসবাস করে সেটাকে পিতৃবাস বলে। আর যদি মায়ের বাড়িতে মানে বউয়ের বাপের বাড়িতে যদি বসবাস করে সেটাকে বলে মাতৃবাস। আর যদি দুজনে বিবাহের পর যদি নতুন কোনো একটা জায়গায় যদি নিজেরা বসবাস শুরু করে সেটাকে বলে নব্যবাস। আর বংশ পরম্পরায় বা সম্পত্তির অধিকারের ভিত্তিতে পরিবার হলো দুই ধরনের, একটা হলো পিতৃসূত্রীয় বা মাতৃসূত্রীয়। পরিবারের আকার বা কাঠামোর ভিত্তিতে পরিবার তিন প্রকার। অনুপরিবার, এখানে অনুবানানটা ভুল হয়েছে, অনুবানান মধ্যাহ্ন। আর যৌথ পরিবার আর বর্ধিত পরিবার। আর ঐতিহ্যবাহী কৃষি সমাজের মূল ভিত্তি হচ্ছে যৌথ পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার উপর ভিত্তি করে পরিবার চার প্রকার। আর জিপি মারডক মানব সমাজের পরিবারের চারটি কার্যাবলী কথা উল্লেখ করেন: সেক্সুয়াল, ইকোনমিক, রিপ্রোডাক্টিভ অ্যান্ড এডুকেশনাল। আর পরিবারের জৈবিক কাজ প্রধানত দুইটি: স্বামী স্ত্রীর জৈবিক সম্পর্ক আর হলো সন্তান জন্মদান। ধর্মীয় শিক্ষার শ্রুতিকার হচ্ছে পরিবার। সমাজের মঙ্গলে পরিবার টিকিয়ে রাখা আমাদের কর্তব্য। এটি কোন মতবাদের কথা? এটা রক্ষণশীল মতবাদের কথা। তবে শিক্ষার্থী আমি পাঠগুলো পড়ে দিচ্ছি একটা কারণেই, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আর আপনাদেরকে বলি আপনারা ভিডিওটি দেখবেন, দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে সেটা আমাকে জানাবেন। আর অবশ্যই আপনারা আপনাদের বিভিন্ন ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করবেন, যারা শিক্ষার্থী আছে সকলে যেন উপকৃত হতে পারে। তারপরে শহর অঞ্চলে প্রধানত অনুপরিবার লক্ষণীয়। আধুনিক নগরায়ন ও শিল্পায়নের ফলে কোন ধরনের পরিবার ব্যবস্থা ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে? নয়াবাস। আর ইংরেজি কিন শব্দের অর্থ কী? আর কিনশিপ অর্থ হলো জ্ঞাতি সম্পর্ক। কিন মানে কয় না জ্ঞাতি গোষ্ঠী, মানে জ্ঞাতি সম্পর্কটা আবার দুই ধরনের, একটা বিবাহভিত্তিক জ্ঞাতি সম্পর্ক আর একটা হলো সমগোত্র সূত্র জ্ঞাতি সম্পর্ক। যেমন বিবাহভিত্তিক যদি বলে যে শালক শালিকা, দেবর ভাবি বা ননদ, তারপরে হলো দুলাভাই, এগুলো হলো বিবাহভিত্তিক।
আর সমগোত্র শ্রেণী জ্যাঠা, জেঠি, চাচা, চাচি, তারপরে এই বিষয়গুলো হলো আমাদের সমগোত্র সূচক। বাতিজি, বাইজি, আর বাতিজা, আর হলো ভাইপো। সম্পর্কের নৈকট্য বা দূরত্বের ভিত্তিতে জ্ঞেতি সম্পর্ককে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো মুখ্য জ্ঞেতি আর হলো গৌণ জ্ঞেতি। প্রাকৃতিকভাবে কিছু মানুষ স্বাধীন, কিছু মানুষ দাস। এটি কার মতে? এরিস্টটল। সেই জন্য আমরা অনেক সময় প্রশ্ন আসে, দাস প্রথাকে কারা সমর্থন করেন? উত্তর হবে এরিস্টটল। অবশ্যই আপনার বিষয়টি ভালোভাবে বুঝে নেবেন। আর ফান্ডামেন্টাল অফ সোসিওলজি, এটা কার গ্রন্থ? হলো গিজবার্ট। হাম্বুরাবি প্রণীত আইনকে দাসপ্রথাকে সমর্থন করে। আর সামাজিক অসমতা ব্যাখ্যা করতে গিয়ে দাসপ্রথাকে সমর্থন করেন কে? এরিস্টটল। কোন ক্ষেত্রে সামাজিক অসমতা প্রযোজ্য নয়? কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে সামাজিক অসমতাটা প্রযোজ্য নয়। কোন ক্ষেত্রে সমাজ? হ্যাঁ, এটা বলেছি। আর হলো ডোমিনেন্ট আইডিওলজি ক্ষমতাবানদের ক্ষমতা ধরে রাখার একটা উপায়। ডোমিনেন্ট আইডিওলজি কে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি রচনা করেন কার্ল মার্কস। সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রক্রিয়াগত ধরন হলো দাসপ্রথা, বর্ণপ্রথা, সামন্তপ্রথা আর সামাজিক শ্রেণী। একটা বিষয় শিক্ষার্থী মনে রাখবেন, এই পার্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দাসপ্রথার মূল ভিত্তি কি জানেন? দাসভিত্তিক সমাজ ও উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে উঠছে। আর বর্ণপ্রথাটা ধর্ম এবং হলো জাতি বর্ণকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর কার্ল মার্কসের মাত্র দুইটি সামাজিক শ্রেণীর কথা বলেন, একটি হলো আসেসদের শ্রেণী আর একটা নাইদের শ্রেণী। সেজন্য আমি দিয়েছি হ্যাভস অ্যান্ড হলো হ্যাভ নটস। আর সামাজিক শ্রেণীর মূল ভিত্তি হলো অর্থনীতি। আর সাবজেকশন অফ ওমেন গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1869 সালে। জন স্টুয়ার্ট মিল। দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থটি কার? অ্যাঙ্গেলস 1884 সালে। আর জেন্ডার বলতে বোঝায় মূলত সামাজিক অসমতাকে বোঝায়। বৈষম্য শব্দটি 17 শতাব্দীতে দিকে ব্যবহার করায়। ইংরেজি হলো ডিসক্রিমিনেশন, যা এসেছে ল্যাটিন শব্দ ডিসক্রিমিনেন্ট থেকে। তারপর শিক্ষার্থী এখানে আর দুইটি জিনিসের মধ্যে পার্থক্য, ডিসক্রিমিনেশন অর্থ হলো দুটি জিনিসের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। ইউনিসেফ ও মানবাধিকার সংস্থার অনুসারে সারা বিশ্বে প্রায় 250 মিলিয়ন মানুষ শ্রেণীভিত্তিক বৈষম্যের শিকার হয়। বাংলাদেশের সামাজিক নিরাপত্তার পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা হয়? 3টি। আর সংহতিবোধ ধারণাটি কার? ডুরখেম। সামাজিক নিরাপত্তা 4 ভাগে ভাগ করা হয়েছে। 2021 সালের মধ্যে দারিদ্র্যের হার শতকরা 15% নামিয়ে আনার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থী একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই আমার এই টিউটোরিয়ালটা পড়ে যান পরীক্ষার হলে, আল্লাহর উপর ভরসা রেখে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার এই পরীক্ষা প্রশ্ন কমন পড়বে এবং প্রশ্ন আপনাদের খুব সহজ হবে। পরে ব্যক্তি নিরাপত্তা সোসাইটি সেফটি নিডস হলো ফুড ফর ওয়ার্ক, যে বলে কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আর ভুলনারেবল গ্রুপ ফিডিং। আর গার্সুয়াস রিলিফ জিআর ফুড, আনুপাতিক যে বিষয়টা বলে, যেমন তারপরে সোশ্যাল চেঞ্জ গ্রন্থটি কার? অগবার্নড হইব। সামাজিক পরিবর্তন হচ্ছে একটি সহজ সরল সংগঠন থেকে একটি জটিল কাঠামোর রূপান্তর। উক্তিটি কার? এডমন্ড হারবার্ট স্পেন্সার। ঐতিহাসিক বস্তুবাদ তথ্যটি কার? কার্ল মার্কস। দি মাইন্ড অ্যান্ড দ্য সোসাইটি 1835 সালে। এটি কার বই? পেরেটো। কার্ল মার্কসের মতে কোন ধরনের উৎপাদন ব্যবস্থা সবচেয়ে প্রাচীন? এশীয় উৎপাদন ব্যবস্থা। থিওরি অফ সার্কুলেশন অফ দ্য ইলিটিস তথ্যটি কার? ইলিয়েটস এর নামই দেওয়া আছে। আর হ্যান্ডবুক অফ দ্য সোসাইটি গ্রন্থটি কার? বার্ন্ড অ্যান্ড নিমকফ। পরিবর্তনের ইংরেজি প্রতিশব্দ ইভোলিউশন, যা এসেছে ল্যাটিন শব্দ ইবুলারি থেকে, যার অর্থ বিকাশ সাধন অথবা উন্মোচন। অরিজিন অফ দ্য স্পিসিস ডারউইন। তিনি ছিল প্রাণী তত্ত্ববিদ।
তবে শিক্ষার্থী, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।